নমস্কার। শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? আজকে আমি একটা প্রতিবেদন উপস্থাপনা করছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান ৩৬ দিন পূর্ণ হল। বাংলাদেশের বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট শেখ হাসিনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছেন, আগামী দিনে তাদের ভবিষ্যৎ কী, এটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে তাদের বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন সাংবাদিক সম্মেলন এবং বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকদের প্রতিবেদন থেকে এটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা জনাব হোসেন একথা বলেছেন যে বাংলাদেশের যে কোর্ট, সে কোর্ট যদি চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য, তাহলে তারা ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য অনুরোধ করবে। কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে কি করবে? কূটনৈতিক মহলে বলা বলি হচ্ছে যে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া ফলে ভারত একটু বেকায়দায় আছে। সেটা হচ্ছে, প্রথমত, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের মিত্র এবং শেখ হাসিনার জমানায় ভারত বাংলাদেশের মধ্যে অনেকগুলি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং শেখ হাসিনার জমানায় ভারত সরকার এবং ভারতের বিভিন্ন প্রাইভেট সংস্থা বাংলাদেশে প্রচুর বিনিয়োগ করেছে এবং সে প্রকল্পগুলি এখনও চলছে, যদিও বর্তমানে খুব সম্ভবত বন্ধ আছে। সুতরাং ভারত এখন কোন পথে হাঁটবে? এখানে একটা জিনিস লক্ষণীয় যে গত 8ই অগাস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, তাদেরকে কিন্তু, সে সরকারকে কিন্তু ভারত সরকার স্বীকৃতি দিতে দেরি করেন এবং একথাও জানানো হয়েছে যে ভারত বাংলাদেশের মৈত্রী অক্ষুণ্ণ থাকবে, এ ধরনের একটা মেসেজও দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার যে ভারতে অবস্থান, সেটার কি স্ট্যাটাসটা কি আছে? শেখ হাসিনার যে রেড পাসপোর্ট ছিল সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করেছে এবং যতদূর শোনা যাচ্ছে যে শেখ হাসিনা এখনও ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় চায়নি। এমনিতেই ভারত সরকার বলেছে যে উনি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারবে এবং উনি দিল্লির কঠোর নিরাপত্তা বলের মধ্যে অবস্থান করছেন। এখন যদি বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে চায় বাংলাদেশের কাছে প্রত্যর্পণের জন্য, এবং খুব সম্ভবত সেটা চাইবে, ভারত সরকার কি করবে? এটা একটা বিশাল প্রশ্ন। ভারত বাংলাদেশের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি বা প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2013 সালে এবং 2016 সালে সেটা সংশোধিত হয়েছিল এবং সংযোজিত হয়েছিল। সেই প্রত্যর্পণ চুক্তির মূলে বাংলাদেশের কোনো নাগরিক যদি গণহত্যা, হত্যা, ষড়যন্ত্রমূলক কার্যকলাপ, রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ তার বিরুদ্ধে যদি আদালতে
পেশ করা হয়, তাহলে তাকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে চাইতে পারে। এখন সেক্ষেত্রে ভারত সরকার সেই বন্দীকে বা সেই বিচারাধীন লোককে, হয়তো বিশিষ্ট লোক হতে পারে, সাধারণ লোক হতে পারে, ভারত সরকার দিতে বাধ্য কি না, এটা একটা বিরাট প্রশ্ন। এটার উত্তর হচ্ছে 2016 সালে এই যে প্রত্যর্পণ চুক্তি 13 সালে স্বাক্ষরিত হয়েছিল, 2016 সালে সেটা সংশোধিত হয়েছিল এবং কিছুটা অংশ সংযোজিত হয়েছিল। সেখানে বলা হয়েছে এই ধরনের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ যদি সেই বন্দীকে বা সেই লোককে, রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, সাধারণ লোক হতে পারে, বা অন্য যে কেউ হতে পারে, তাকে দিতে বাধ্য না যদি ভারত সরকার মনে করে যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি গুড ইন ফেইথ এর ভিত্তিতে আনা হয়নি, অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগগুলি আনা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। সুতরাং সেক্ষেত্রে ভারত সরকার দিতে বাধ্য নয়। এখন কূটনৈতিক মহল মনে করছে যে যদি বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে চায় ভারতের কাছে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য, ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। কেননা শেখ হাসিনা ভারতের একজন বিশিষ্ট বন্ধু এবং দীর্ঘদিনের বন্ধু। তিনি একথাও বলেছিলেন যে ভারত হচ্ছে তার সেকেন্ড হোম। সুতরাং শেখ হাসিনার প্রতি ভারত সরকার যে খুবই নমনীয় সেটা স্পষ্টই প্রতীয়মান। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার কী করতে পারবে? কেয়ারটেকার গভর্নমেন্ট কী করতে পারবে? কেয়ারটেকার গভর্নমেন্ট করতে পারবে জাতিসংঘে নালিশ জানাতে পারবে যে শেখ হাসিনার বিরুদ্ধে এ ধরনের মারাত্মক গণহত্যা, হত্যা, ষড়যন্ত্রমূলক কার্যকলাপ, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আছে, তাকে ভারতে সে অবস্থান করছে, ভারত সরকার তাকে প্রত্যর্পণ করছে না, যদিও আমাদের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি আছে। সেটা আবার উনি বাংলাদেশ সরকার আন্তর্জাতিক বিচারালয়েও সেটা নালিশ জানাতে পারে ভারতের বিরুদ্ধে। সেটা কতটুকু কার্যকর হবে এবং ভারত সরকার সেই আদেশ মানতে বাধ্য কিনা, সেটা একটা বিরাট প্রশ্ন। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ভারত এশিয়ার একটা বৃহৎ শক্তি। ভারত বাংলাদেশ দু দেশে পরস্পরের উপর নির্ভরশীল বটে, কিন্তু ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া বাংলাদেশের আগামী দিনের যে চলার পথ সেটা অনেকটা কঠিন হবে। বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ইউনূস ক্রমাগত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এবং শোনা যাচ্ছে ওনার সঙ্গে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক আছে অনেক দিন ধরে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র মূলত এই ভারতীয় উপমহাদেশে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা অনেক দিন ধরে করছিল, এখনও প্রচেষ্টায় আছে। কেননা এশিয়ার যে বৃহৎ শক্তি চীন, ভারত, তাদেরকে মোকাবেলা করার জন্য আমেরিকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটা স্থান বা ঘাঁটি বা কোনো কিছু একটা দরকার, সামুদ্রিক বন্দর। এই ভাবনা চিন্তা থেকেই আমেরিকা ক্রমাগত বাংলাদেশের উপর এক প্রকার চাপ সৃষ্টি করে চলছে, এটা মোটামুটি একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং মোহাম্মদ ইউনূসও আমেরিকার ভক্ত বোঝা যাচ্ছে। কিন্তু এখানে একথা বারবার ঘুরে আসবে যে শেখ হাসিনা যেহেতু ভারতের দীর্ঘদিনের মিত্র এবং বন্ধু, ভারত সরকার শেখ হাসিনার পক্ষেই থাকবে এবং তিনি দিল্লির যে হাই সিকিউরিটি জোনে আছেন
খুব ভালো আতিথেয়তায় আছেন এবং খুব নিরাপদে তিনি অবস্থান করছেন। ওনার মেয়ে এখন দিল্লিতে আছেন, ওনার ছেলে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন একটা প্রশ্ন কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনা কি খুব সহসা বাংলাদেশে ফেরত যেতে পারবে? বাংলাদেশের পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। কেননা অদূর ভবিষ্যতে রাজনৈতিক বাতাবরণ তৈরি করে জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার কোনো প্রচেষ্টা বা লক্ষণ দেখা যাচ্ছে না। সরকারের কার্যকলাপ শুধু সীমাবদ্ধ আছে বিভিন্ন সংস্কার কার্যের উপর, এবং এই সংস্কারগুলি বৈধ কিনা, আগামী দিনে থাকবে কিনা, সেটা একটা বিরাট প্রশ্ন। কেননা এই সরকারের কোনো ম্যান্ডেট নেই। এই যে সরকার হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার হয়েছে, সে কেয়ারটেকার সরকারের কথা, এই ধরনের সরকারের কথা কিন্তু বাংলাদেশের সংবিধানে নেই। তাহলে এখন বাংলাদেশের সংবিধান কি অচল? এই যে সংস্কারগুলি করছেন কিসের ভিত্তিতে করছেন? সংবিধানে আছে এই ধরনের কোনো একটা সরকার এসে যে একটা হামলা হুজ্জুতি করে, যেটাকে বলা হচ্ছে ছাত্র জনতার বিপ্লব বলে আখ্যায়িত করে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং তাদেরকে কে প্রতিষ্ঠা করেছে, কারা প্রতিষ্ঠা করেছে, কারা কারা উপদেষ্টা হয়েছে, এ ব্যাপারে কীভাবে হয়েছে, কিসের ভিত্তিতে হয়েছে, এই ব্যাপারে কেউই কিছু জানেন না। দিল্লির সাউথ ব্লক থেকেও এই কথা বলা হয়েছে যে সরকারের যে যারা কর্মকর্তা আছেন, উপদেষ্টা আছেন, তাদেরকে ভারত সরকার কাউকে তাদেরকে চেনেন না, এবং কিসের ভিত্তিতে তারা এসছে, কীভাবে এসছে, সেটাও তারা বলতে পারছেন না। সুতরাং এই যে সরকারটা হয়েছে বাংলাদেশে, সেই সরকারের রাজনৈতিক ভবিষ্যৎ খুবই খারাপ। কেননা এখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা জমানায় মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল, বিচারাধীন যে বিষয়গুলি ছিল, খুব সম্ভবত গত 6 আগস্ট এবং 7 আগস্ট 6 সেপ্টেম্বর 7 সেপ্টেম্বর দুটি যে অভিযোগ, সেই অভিযোগ থেকে তিনি খালাস পেয়ে গেছেন, অর্থাৎ নিজেকে তিনি সুরক্ষিত করছেন। রাজনৈতিক মহল এবং সাংবাদিক মহলে আলোচনা হচ্ছে যে যত দিন গড়াবে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেটা খারাপ হবে, এবং আওয়ামী লীগ যদি ঘুরে দাঁড়ায় তাহলে সেটা অন্যরকম হবে। এখন দেখা যাচ্ছে যে সরকার যে সংস্কার কার্য হাতে নিয়েছেন সেটা সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগবে এগুলি সংস্কার করে পরবর্তী নির্বাচনের দিকে যেতে। এখন যত সময় গড়াবে পরিস্থিতি ততই আওয়ামী লীগের ফেভারে যাবে, এবং বিভিন্ন স্থানে দেখাও যাচ্ছে যে মানুষ তিতিবিরক্ত হয়ে যাচ্ছেন। কীভাবে তিতিবিরক্ত হয়ে যাচ্ছেন? শিক্ষকরা পদত্যাগ করছেন, ছাত্ররা শিক্ষকদেরকে মারধর করছে, হাসপাতালে সাধারণ লোক নিরীহ ডাক্তারদেরকে মারধর করছে, সর্বত্রই একটা অ্যানার্কি, নৈরাজ্য চলছে বাংলাদেশে। এবং মানুষ একটা সময় তিতিবিরক্ত হয়ে হয়তো বলবে যে আগের সরকারই ভালো ছিল, এখনও কিছু কিছু বলছে। এখানে একটা জিনিস খুবই লক্ষণীয় যে জামাত এবং বিএনপি তারা এখনও ব্যাপারটা উপলব্ধি করতে কেন পারছে না যে সংস্কারটা অবৈধ, তুমি জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হও। সংস্থাগুলিকে, সাংবিধানিক যে সংস্থাগুলি আছে, সংবিধানে যেভাবে আছে, সেই সংস্থাগুলি আগের লোকগুলি নিশ্চয়ই নেই, অনেকেই পদত্যাগ করেছেন, অনেকে পালিয়ে গেছেন, অনেককে বরখাস্ত করা হয়েছে, সেখানে সব নতুন লোককে সেখানে বসানো হয়েছে।
সুতরাং এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ঠিকঠাক করে মানে সুসংগঠিত করে সংবিধানে যেভাবে আছে সুসংগঠিত করে খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচনের দিকে কেন অগ্রসর হচ্ছে, এবং যত দিন গড়াবে তত পরিস্থিতি আওয়ামী লীগের ফেভারে যাবে, একথা মনে রাখতে হবে। এখানে দেখা যাচ্ছে যে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র সমাজ একটা নাগরিক মঞ্চ তৈরি করেছে, কয়েকদিন আগে দেখলাম। সেই নাগরিক মঞ্চ বিভিন্ন জায়গাতে তারা জনসংযোগও করার চেষ্টা করছেন, খুব সম্ভবত বোঝা যাচ্ছে সেই নাগরিক মঞ্চই পরবর্তীকালে একটা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে। এবং মোহাম্মদ ইউনূস এর আগে একবার বলেও ছিলেন যে বাংলাদেশের জনগণ সামরিক শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে, আওয়ামী লীগের শাসনও দেখেছে, এবার তারা কোনো নূতন কিছু দেখতে চাইছে। উনি চাইছেন নূতন কোনো দল আসুক, না বিএনপি, না জামাত, না আওয়ামী লীগ, না অন্য কোনো কিছু, উনি নূতন দল চাইছেন। হয়তোবা সেই অনুপ্রেরণা থেকেই বৈষম্য বিরোধী ছাত্ররা এই নাগরিক মঞ্চ তৈরি করেছে, এবং সেই নাগরিক মঞ্চই পরবর্তীকালে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে। আপনারা অপেক্ষা করুন, দেখবেন। এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই নাগরিক মঞ্চ কতটা সুবিধা করতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিল এবং 5ই আগস্ট তথাকথিত যে বিপ্লব বলা হয়, বাংলাদেশের অনেকে বলছেন বিপ্লব, সেই বিপ্লবে কতজন লোক অংশগ্রহণ করেছিল? কতজন লোক? ধরে নিলাম 1 লক্ষ 2 লক্ষ। আর বাংলাদেশের জনসংখ্যা কত? ওরা কি চাইছে এটা জোরপূর্বক কাউকে সরিয়ে, কোনো প্রতিষ্ঠিত সরকারকে সরিয়ে এইভাবে বিশৃঙ্খলভাবে বসে যাওয়া? তাদেরকে কে বসিয়েছে? কারা বসিয়েছে? বৈষম্য বিরোধী তথাকথিত যে ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজের প্রতিনিধিও এখন উপদেষ্টা হয়ে বসে আছে। তাদের রাজনৈতিক কী জ্ঞান আছে, রাজনৈতিক কী প্রজ্ঞা আছে, তাদের দক্ষতা কী আছে? তাদেরকে তো বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়া দরকার। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু এখনও খুলছে না, এখনও বন্ধ আছে খুব সম্ভবত। ছাত্ররা কিন্তু এখনও রাস্তায় আছে, বিভিন্ন বিক্ষোভ করছে বা অন্য বিক্ষোভকে তারা দমন করছে। এই যদি একটা চলতে থাকে বিশৃঙ্খল অবস্থা, তাহলে কিন্তু পরিস্থিতি ক্রমশ আওয়ামী লীগের পক্ষেই যাবে। আমরা দেখেছি অষ্টাদশ শতকে যে ফরাসি বিপ্লব হয়েছিল, সেই স্বৈরাচারতন্ত্রের বিরুদ্ধে, অত্যাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল, কোটি কোটি লোক বিপ্লবে সামিল হয়েছিল। কিন্তু বিপ্লবের ফল কী হয়েছিল? আরেক স্বৈরাচারতন্ত্রের আবির্ভাব ঘটল, মিলিটারি শাসন, নেপোলিয়ন বোনাপার্টি। সেই নেপোলিয়ন বোনাপার্টিরও পতন ঘটল সেই ওয়াটারলু যুদ্ধে। সেই ওয়াটারলু যুদ্ধে পতনের পর, নেপোলিয়নের পতনের পর আবার সরকার হলো, আবার ফ্রান্সে বিপ্লব হলো 1830 সালের জুলাই বিপ্লব। তারপর ফ্রান্সে আবার বিপ্লব হলো 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব। অর্থাৎ 60 বছরের মধ্যে ফ্রান্সে 3টি বিপ্লব হয়েছিল। বিপ্লবের পর প্রতি বিপ্লব, প্রতি বিপ্লব, প্রতি বিপ্লব। সুতরাং এই ধরনের উচ্ছৃঙ্খল বিপ্লব, লক্ষ্যহীন বিপ্লব কোনোদিনও সফল একটা সরকার প্রতিষ্ঠা করতে পারবে না, এবং জনগণকে একটা স্টেবল গভর্নমেন্ট উপহার দিতে পারে না এই ধরনের বিপ্লব। সুতরাং একথা বলা যায়, দিন যত গড়াবে পরিস্থিতি কিন্তু ততই আওয়ামী লীগের ফেভারে যাবে। এই ধ্রুব সত্যটি না বুঝতে পারছে বিএনপি, না বুঝতে পারছে জামাতে ইসলামী বা জাতীয় পার্টি বা অন্যান্য যে ইসলামপন্থী দলগুলি। ভারতের বিরুদ্ধে ইসলামপন্থী দল তথা বিএনপির সবচেয়ে বড় ক্ষোভ হচ্ছে যে ভারত সরকার সবসময় আওয়ামী লীগকে প্রেফার করে, এবং আওয়ামী লীগের সরকার যখন থাকে তখনই তারা বিভিন্ন চুক্তি সম্পাদন করে।
এ ধরনের অভিযোগ অনেক আগেই থেকেই তারা করে আসছিল বাংলাদেশের এসব পার্টিগুলি। জানি না এর সত্যতা কতটা আছে, সত্যতা হয়তো কিছুটা আছে। পরিশেষে কথা বলবো যে বাংলাদেশের যে বর্তমান সরকার আছে তারা যদি খুব দ্রুত জাতীয় নির্বাচনের দিকে না যায়, বিভিন্ন সংস্কার কার্য করে অযথা কাল বিলম্ব করে, তাহলে কিন্তু বাংলাদেশে গভীর সংকটে পড়বে এবং বাংলাদেশবাসীর জীবনে নেমে আসবে অন্ধকার। নমস্কার, এই বলে আজকে আমার প্রতিবেদন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।